কি পরিমাণ নির্যাতিত এবং কত বেশি নির্যাতিত দেশবাসী। আমি প্রতিদিনের মতো 6 ফেব্রুয়ারি আমার প্রতিষ্ঠান খোলা সদর খেয়াঘাট রোডে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কমপ্লেক্সে আমি ইসলামিক বিষয়ে ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদানে ছিলাম। দুপুর 1টার দিকে আমাকে আমার অফিসের সহকারী আমাকে খবর দেয় যে আপনার সাথে কথা বলার জন্য কিছু লোক আসছে। আমি আমার ক্লাসরুম থেকে তাদের কাছে সাক্ষাৎ করতে গেলে তারা আমাকে মাঠের পাশে, এরপরে রাস্তার কাছে নিয়ে যায়। সেখানেই দাঁড় করানো ছিল কালো গ্লাসের একটি সাদা হাইস গাড়ি। আমি সেখানে পৌঁছার সাথে সাথে দেখলাম আমার চারপাশে আরও কয়েকজন লোক, সবাই সাদা পোশাকের। আমি কিং কর্তব্য বিমূঢ়, কী করণীয় আমার কি হচ্ছে কিছুই বুঝার আগেই তারা আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে ফেলে এবং দরজাটা লক করে দেয় এবং গামছা দিয়ে আমার নাক মুখ চোখ ঢেকে ফেলে, মাথা সহ ঢেকে ফেলে। আমি চিৎকার দিব নাকি দৌড়াদৌড়ি করব, কি করব এই বুঝে উঠতে পারতেছিলাম না। এর মধ্যেই তারা গাড়ি ছেড়ে দেয় এবং আমাকে আমার বাড়ির পথ দেখানোর জন্য বলে। পরে চোখটা খুলে দিলে আমি বাড়ির পথ দেখাই, আমার বাড়ির সামনে নিয়ে যায়। তারা আমাকে রাস্তায় গাড়িতে চোখ ঢেকে রেখে তারা আমার বাড়ির ভিতরে ঢোকে এবং বাড়ির ভিতরে গিয়ে আমার আলমারিগুলো, খাট এবং কাপড় চোপড় যেমনি যা ছিল সব কিছু সার্চ করে। আমার বাড়িতে পর্দানিসীন আমার মা ছিল, আমার স্ত্রী ছিল, সন্তানরা ছিল। তাদের প্রতি তারা বিভিন্ন রকমের অশালীন আচরণ করে। তারা পরে ঘর থেকে বের হয়ে যায়, আমার পাকের ঘরের পিছনে গিয়ে সেখানে তারা একত্রিত হয়ে থাকে। এরা এদের ইচ্ছে মতো সব কিছু এলোমেলো করে তছনছ করে, কিছুই খুঁজে পায় নাই। আসলে খুঁজে পাবে কি, আমার তো খুঁজে পাওয়ার মতো কিছু ছিল না। আমরা মসজিদ মাদ্রাসার ভিতরে আমাদের বিচরণ, এর বাহিরে আমাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমি কোনো রাজনৈতিক দলের সাথেও ছিলাম না। কিন্তু আমি আমার এই গুমের শিকারের পরে বুঝতে পারি যে রাজনৈতিক দলের সাথে না থাকাটাও একটা অপরাধ। যারা রাজনৈতিক দলের সাথে নাই তারাই জঙ্গি। এই জঙ্গি অপবাদে আমাকে গ্রেপ্তার করা হয়। আমি মনে করি সমাজের সবাই বা দেশের সবাই রাজনীতি করতে হবে এরকম বিষয় না। যারা রাজনীতিক মন মানসিকতা রাখে, যারা রাজনীতি বোঝে, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ যারা বোঝে, অধিকার যারা আদায় করতে পারবে তারাই রাজনীতি করা উচিত। যারা এই ব্যাপারে কম জ্ঞান রাখে তাদের এখানে শুধু ভিড় করা আমার জন্য আমি মনে করি সঠিক না। এজন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকাও আমি মনে করি আমার এটা নাগরিক অধিকার। যাই হোক, আমাকে এখান থেকে গুম করে বাড়ি থেকে কিছু আর পায় নাই। পরে আবার মাদ্রাসায় নিয়ে যায় কমপ্লেক্সে। সেখান থেকে মাদ্রাসার একটা ল্যাপটপ আমি ব্যবহার করতাম, সেটা সেখান থেকে নিয়ে যায়। এরপরে আমাকে সরাসরি ইলিশা ফেরিঘাট হয়ে, ফেরি পার হয়ে তারা আমাকে নিয়ে যায় অজানা উদ্দেশ্যে। আমি কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কিছুই জানতে পারি না। রাত্র 4টার দিকে আমাকে একটা বিশাল ভবনের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট ছোট কিছু ঘর ছিল, মোটা শিকের দরজা এবং গ্রিল, সেখানে আমাকে নিয়ে রাখা হয়। আমি পরবর্তীতে যখন কারাগারে দেওয়া হয় তখন আমি বুঝতে পারি যে এটা ছিল সিটিটিসির আয়নাঘর, টর্চার সেল। সেখানে তারা আমাকে দীর্ঘদিন প্রায় 17 দিনের মতো আটকে রাখে। 5তলা, 6তলা, 7তলা সেখানে নিয়ে যায়। আমাকে উপর্যুপরি প্রহার করতে থাকে। আমার হাঁটু, আমার 2 কনুই তাদের নিজের মনে করে এগুলোর উপরে তারা অত্যাচার করতে থাকে। আমার পাঞ্জাবি যেই ছিল সেগুলো রক্তাক্ত হয়েছে। আমাকে যখন কোর্টে নেওয়া হয়েছে উকিল জিজ্ঞাসা করেছিল যে এগুলো কিসের দাগ, আমি তাদেরকে বলি নাই ভয়ে। তারা আমাকে টর্চার করাকালীন আমাকে বিভিন্ন ভয় দেখাইছে। আমাকে তাদের টিভিতে রাখা স্ক্রিনে সেনাবাহিনীর ভিডিও দেখিয়ে আমাকে বলছে যে তোকে সেনাবাহিনী চাচ্ছে, তাদের কাছে দিব, তারা ক্রস ফায়ার দিয়ে দিবে। আমাকে ভয় দেখানো হয়েছে। আমাকে স্টিলের প্লেটের উপরে পেশাব করানো হবে, আমার পুরুষত্ব যাতে চিরতরে নষ্ট হয়ে যায়। আমাকে ভয় দেখানো হয়, আমাকে ফ্যানের হুকের সাথে টানানো হয়েছে এবং সেই অবস্থায় আমাকে মারা হয়েছে। আমাকে বলা হয়েছে যে এখানে আমি ডাক্তার শাকির সহ এখানে প্রায় 50 জন জঙ্গিকে আমি এখানে ফেলে তার এসপি শফিক
সে বলছে যে এখানে ফেলে আমি কমপক্ষে 50 জন লোককে, জঙ্গিকে এনে মেরেছি, তোকে ওইভাবে মারবো, উপর্যুপরি মারতে থাকে। আর তারা কিছু লেখা কম্পিউটারে ছাপিয়ে আমাকে বলে এগুলো স্বীকার করার জন্য। পরে আমি বুঝতে পারি যে তাদের একটা নাটক ছিল হিন্দাল সার্কিয়া নামে, ওই নাটকের একজন লোক দরকার ছিল আধ্যাত্মিক গুরু নামে। আমাকে তারা এখান থেকে গুম করে নিয়ে আধ্যাত্মিক গুরু হিসাবে সেখানে প্রকাশ করে। আমাকে তারা 17 দিন এভাবে নির্যাতন করার পরে আমি যখন রাজি হলাম যে আমি ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তা বলবো, আপনারা আমার পরিবারের উপরে বা আমাকে ক্রস ফায়ারে দিয়েন না, তখন তারা আমাকে কোর্টে হাজির করে এবং সেখানে আমাকে দেখানো হয় সায়দাবাদের, ঢাকা সায়দাবাদ একটা হোটেলের সামনে গাড়িতে করে নিয়ে যায়। যাওয়ার আগে তারা গাড়ির ভিতরে তাদের যেই লোকজন ছিল এরা বলা বলি করতেছিল যে আজকে আবার নাটক হবে। তারা বলা বলি করতেছিল এই নাটক আর কতকাল চলবে। আমি তো তাদের ভাষা বুঝতেছিলাম না, আমি ভয় পেয়েছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নাকি ক্রসফায়ারে নিয়ে যাওয়া হচ্ছে, খুব আতঙ্কিত ছিলাম। এরপরে সায়দাবাদ থেকে আমাকে কিভাবে চলে, আপনি মামলাগুলো কিভাবে চালাচ্ছেন? আমাকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি আমি মিডিয়া সহ দেশবাসীর সামনে উপস্থাপন করতে চাচ্ছি, জোর দাবি জানাচ্ছি যে প্রতিষ্ঠানের সবাই দেখেছে, আমার এলাকার সবাই জানে আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে গেল, তাহলে আমাকে সায়দাবাদ থেকে কিভাবে গ্রেফতার দেখানো হলো, আর আমি কখন কিভাবে কোন জঙ্গিবাদের সাথে জড়িত ছিলাম, এগুলো সম্পূর্ণই নাটক ছিল। আমি দেশবাসীকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আমাকে জিটিডিসি একটা মামলা দেয় এবং জোরপূর্বক সেখানে আমার স্বীকারোক্তি আদায় করে। এরপরে সেখান থেকে আমাকে র্যাব নিয়ে যায়, সেখানে আরেকটা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আমাকে রাঙামাটি বিলাইছড়ি থানায় আরেকটা মার্ডার মামলা, কোথাকার কোন উপজাতি মার্ডার হয়েছে, সেই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। এই তিনটা মামলার জামিন করাইতে, এরপরে জামিন শেষে আবার বাড়িতে এসে আজকে 1.5 বছরের অধিক সময় আমার প্রতিষ্ঠান আমাকে গ্রহণ করে নাই, অন্যান্য প্রতিষ্ঠানেও আমাকে চাকরি দেওয়া হয় নাই। আমি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আত্মীয় স্বজনের কাছে আমি নির্যাতিত আছি। আমি আমার কোনো অধিকারই পাচ্ছি না। আমার মামলা চালানো, আমার হাজিরা, আমার পরিবার চালানো, আমার অসুস্থ মা, সব কিছু এখন আমার একেবারেই মানে চলতেছে না। আমি খুব কষ্টে আছি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো আর যাতে কোনো মানুষ, কোনো জনগণ, কোনো নাগরিক নির্যাতিত না হয়, গুমের শিকার না হয়। প্রধানমন্ত্রী সহ প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সকলের কাছে আমার আবেদন, মিডিয়ার কাছেও আপনারা, আমার অনুরোধ যে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। এখনো নাটক চলে। গতকালকেও একটা মামলার রায় হয়েছে, 1 থেকে 8 নম্বর পর্যন্ত সকল আসামি